যেটা মনে হয়েছে একজন ঐতিহাসিক তিনি যখন ইতিহাস লেখেন, যখন তিনি তার তৃতীয় চোখ দিয়ে ইতিহাসকে দেখেন, যেভাবে দেখেন তার থেকে যখন একজন সাহিত্যিক ইতিহাসকে দেখেন তার তৃতীয় চোখ দিয়ে, তার মধ্যে থাকে বিস্তর ফারাক। ক্ষমতার লোভ, গদির লোভ, সেই লোভটা না চিরকালীন। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আমি আবারও একটি বইয়ের রিভিউ নিয়ে এসেছি। আর এই বইটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায় এবং এই বইটির নাম হচ্ছে শাহজাদা দারাশুকো বা শাহজাদা দারাশুকো। তো এই বইটি আগে দেখিয়ে নিই, তারপর এই বইটি নিয়ে কথা বলবো। এই বইটি হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই এবং এই উপন্যাসটি 1993 সালে সাহিত্য একাডেমি পায়। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। আর এই বইটি দেশ থেকে প্রকাশিত হয়। এবার আসি বইটির মধ্যে কি আছে। সবার প্রথমে প্রশ্ন আসে, এই শাহজাদা দারাশুকো কে ছিলেন? ইতিহাসে আমরা অনেক শাহজাদার নাম পাই, অনেক সুলতানের নাম পাই, কিন্তু দারাশুকোর নাম ইতিহাসের বইতে সেই অর্থে কিন্তু পাই না। লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় একেবারে ইতিহাসের গহীন গহ্বরে ডুব দিয়ে আমাদের জন্য এই কাহিনী তুলে এনেছেন। তার এই উপন্যাসটি সত্যি ইতিহাসের একটা সময়কে বুঝতে সাহায্য করে, শুধু বুঝতে সাহায্য করে নয়, অনুভব করতে সাহায্য করে যে সেই সময়টা কেমন ছিল। আমি কোন সময়ের কথা বলছি? আকবরের পরবর্তী সময়ের কথা বলছি। বেশ কিছুদিন আগে তপন বন্দ্যোপাধ্যায় লেখা বীরবল বইটি আমি রিভিউ করি এবং সেই বইটি পড়ে যেটা জানা যায় যে সেখানে আমরা আকবরের কথা পাই। আকবরের পরে আকবরের ছেলে সেলিম জাহাঙ্গীর তার মসনদে বসেছিল বা রাজত্বে বসেছিল। তো এই সেলিম জাহাঙ্গীরের জীবন কাহিনী, তার জীবনের ওঠানামা, তার সন্তানরা রাজনৈতিকভাবে কতটা বুদ্ধিমান কিংবা যুদ্ধে কতটা পারদর্শী হয়ে উঠেছেন, বা তিনি কতটা রাজনীতিবিদ ছিলেন নাকি শুধুমাত্রই নেশা করে দিন কাটাতে, দিন যাপন করতে পছন্দ করতেন, এই সব কিছুই এই বইটিতে লেখক তুলে ধরেছেন। এই বইটিতে জাহাঙ্গীর সেলিমকে আমরা একটা অন্য রূপে দেখি, বলা বলে এক প্রেমিক মানুষকে দেখি। তিনি যেমন একদিকে বাদশাহ জাহাঙ্গীর, তেমন আরেকদিকে প্রেমিক। নূরজাহান কিভাবে মেহেরুন্নেসা থেকে নূরজাহান হলো, সেই ছবি উঠে এসেছে এই বইটিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীরের কথা বলছি, কিন্তু দারাশুকো কে? এই শাহজাদা দারাশুকো কে ছিলেন? শাহজাদা দারাশুকো ছিলেন সেলিমের নাতি। সেলিম জাহাঙ্গীর 4 সন্তানের পিতা। তার প্রথম সন্তান খসরু, দ্বিতীয় সন্তান খুরম, তৃতীয় সন্তান পারভেজ আর চতুর্থ সন্তান হচ্ছে শাহরিয়ার। তো এই 4 জনের মধ্যে মেজ ছেলে বা দ্বিতীয় সন্তানের পুত্র হচ্ছে শাহজাদা দারাশুকো। তো এই বইটিতে শাহজাদা দারাশুকোর জীবনের কাহিনী যতটা না উঠে এসেছে, তার জীবন শুরু হওয়ার আগের কাহিনী এবং তার কিশোর বয়স, তার বড় হয়ে ওঠা, তার তারুণ্যে পৌঁছানোর কথা আমরা পাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, শাহজাহান কে ছিলেন বা শাহজাহান কে ছিলেন? এখানে আমরা জানি যে আকবরের পর জাহাঙ্গীর, কিন্তু তারপর তো শাহজাহান। তাহলে শাহজাহান কোথায়? মসনদে শাহজাহান কবে বসছেন, বাচ্চা শাহজাহান কবে হয়ে উঠছেন, সেই ইতিহাস কিন্তু এই বইটিতে উপন্যাসের আকারে লেখক যেমন তুলে ধরেছেন, তার সাথে সাথে ব্যাখ্যা বিশ্লেষণ সবই করেছেন। কিভাবে শাহজাহান হয়ে উঠল সেই কাহিনী বলেছেন। আসলে শাহজাহান হচ্ছে খুরম। রাজত্বে বসার পর তিনি যে নাম গ্রহণ করেন সেটি হচ্ছে শাহজাহান। আর এই শাহজাহান রাজত্বে বসেছিলেন নিজের যোগ্যতায়, নিজের রাজনৈতিক বুদ্ধি, যুদ্ধের পারদর্শিতায় এবং বহু কষ্ট, বহু যন্ত্রণা সহ্য করে তিনি যুদ্ধে জিতে বা জয়লাভ করে, কিংবা বলা ভালো যে একটা সময় পর জাহাঙ্গীরের মৃত্যুর কারণও অনেকটা দায়ী তার জিতে যাওয়ার। তিনি মসনদে বসেন তার আর সমস্ত ভাইদের হত্যা করে, এবং শুধু ভাইদের না, তার ভাইয়ের সন্তান, তার দাদার সন্তানকেও হত্যা করতে তিনি ছাড়েননি। অর্থাৎ এইখানে একটা জিনিস আমার বারবার পড়তে পড়তে মনে হয়েছে যে ক্ষমতার লোভ, গদির লোভ, সেই লোভটা না চিরকালীন। ক্ষমতায় আসীন হওয়ার যে আকাঙ্ক্ষা, যে
চাহিদা সেটা মানুষের একেবারে আদিম একটা চাওয়া পাওয়া বলা যেতে পারে। কারণ এই আদিমতা বা এই চাহিদা আমরা দেখতে পাই এই শাহজাহানের মধ্যে, পরবর্তীতে আমরা আরো সুলতানদের মধ্যে দেখতে পাবো বা জানতে পারবো ঔরঙ্গজেবের মধ্যে থেকে। কারণ এই যে শাহজাহান, তার শুধুমাত্র একটি সন্তান শাহজাদা দারাশুকো না, তার বড় সন্তান শাহজাদা দারাশুকো 4 সন্তানের পিতা ছিলেন, এবং তার মধ্যে থেকে কে বাঁচলো কে মরলো সেটা জানতে গেলে আমাকে এর দ্বিতীয় পার্টটা পড়তে হবে। এর প্রথম পার্টে আমরা শুধু দেখবো যে কিভাবে শাহজাহান লড়াই করে মসনদে বসেন, কিভাবে সেলিম জাহাঙ্গীর তার রাজত্ব চালাতেন এবং নূরজাহানের প্রতি তার অগাধ ভালোবাসা এবং নূরজাহানের কূট বুদ্ধিতে কিভাবে আগ্রা বা গোটা রাজত্ব পরিচালিত হতো, সেই সবটাই এখানে আছে। শুধু তাই না, সাধারণ মানুষের চোখের জলের কথা আছে। সেই সময় সাধারণ মানুষ কতটা অত্যাচারিত ছিল, কতটা কর দিতে হতো বাদশাদের, বা আগ্রার দুর্গে কত কর পাঠানো হতো, কিভাবে তাদেরকে লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে হতো। যে সময় যুদ্ধ লাগবে বা যদি কোনো বাদশার কোনো পথ দিয়ে যাওয়ার কথা থাকে, সেই পথে যারা পড়বে তাদেরকেই বাদশার নানা ফৌজ বা নানান লোকজন থাকতো, তারা তুলে নিয়ে যেত। তাদেরকে হয় বিক্রি করে দিয়ে টাকা পয়সা রোজগার করতো, কিংবা তাদেরকে দাস বানিয়ে রাখতো। এছাড়াও এখানে আমরা সেই সময়ের নানান রকম দণ্ডের কথা জানতে পারবো, যে সেই সময় মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হতো, কিভাবে একটা মানুষকে মৃত্যুদণ্ড না দিয়েও মৃত্যুর সামিল, সেটা শারীরিক যন্ত্রণা নয় কিন্তু মানসিকভাবে তাকে সবকিছু ভুলিয়ে একরকম ভাবে যন্ত্রণায় দেওয়া হতো, সেই সব ছবি তুলে ধরেছেন। এবং সেই সময়ের অর্থাৎ মুঘল সাম্রাজ্যে 1400-1500 এই সময়টাতে মেয়ে হওয়া কতটা যন্ত্রণার ছিল, সেটা সাধারণ মেয়ে কিংবা বাদশার ঘরের মেয়ে, মানে শাহজাদা বা শাহজাদি হওয়াটাও কতটা কঠিন একটা জীবন, সেই ছবি এখানে পাই। মেয়ে মানেই যখন তখন পর্তুগিজরা এসে তুলে নিয়ে যাচ্ছে, কিংবা অন্য কোনো ফৌজদাররা তুলে নিয়ে চলে যাচ্ছে, কিংবা মনসবদার বা যে কেউ, মেয়ে হলেই তার জীবনটা যেন অনিশ্চয়তার দোলাচলে বারবার দুলতে থাকে। এই সমস্ত ছবি শ্যামল গঙ্গোপাধ্যায় শাহজাদা দারাশুকো বা শাহজাদা দারাশুকো এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যেটা মনে হয়েছে, একজন ঐতিহাসিক তিনি যখন ইতিহাস লেখেন, যখন তিনি তার তৃতীয় চোখ দিয়ে ইতিহাসকে দেখেন, যেভাবে দেখেন তার থেকে যখন একজন সাহিত্যিক ইতিহাসকে দেখেন তার তৃতীয় চোখ দিয়ে, তার মধ্যে থাকে বিস্তর ফারাক বা পার্থক্য। আর সেই পার্থক্যটা কিসের? সেই পার্থক্যটা আমার মনে হয় মানবিকতার। একজন ঐতিহাসিক যখন ইতিহাসকে তুলে ধরেন তখন সেটা শুধুমাত্র ইতিহাসই হয়ে থাকে, আর যখন একজন সাহিত্যিক ইতিহাসকে তুলে ধরেন তখন তার মধ্যে মিশে যায় মানবিকতা, দুঃখ, তাদের জীবনের প্রতিটা পদক্ষেপ, জীবনের প্রতিটা অনুভূতিকে তিনি ইতিহাসের মধ্যে মিলিয়ে দেন। এবং মিলিয়ে দেন বলেই একটা উপন্যাস গড়ে ওঠে, এবং সেই উপন্যাস সমস্ত পাঠকের কাছে ভীষণভাবে ভালো লাগার একটি বই হয়ে ওঠে, কিংবা সেই সময়ের সমস্ত ছবিটাই যেন অদ্ভুতভাবে পাঠকের মনে ধরা দেয়। এবারে আমি প্রায় আলোচনা শেষের দিকে চলে এসেছি, আর কথা বলবো না। আর আমি শুধু বলবো যে বইটা পড়ুন। এই বইটা পড়লে ইতিহাসটা অনেকটা জানা যায়, এবং আমরা অনেকেই ইতিহাসের রস খুঁজে পাই না, কিন্তু আমরা যখন উপন্যাসে সেই ইতিহাসটা পড়ি, সেই ইতিহাসটা পড়তে জানতে ভীষণ ভালো লাগে। তাই বলবো এই ইতিহাসটা জানার জন্য এই বইটা পড়ুন। আর দারাশুকো কেমন সন্তান ছিলেন, তারপর তার কি হলো, তিনি বেঁচে ছিলেন না, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে আর 5 জন ভাইয়ের কাছ থেকে বা লড়াই করতে গিয়ে, সেই সবটাই আমরা পাবো পরের খণ্ডে। কিন্তু এই খণ্ডে আমরা যা পেলাম সেই জাহাঙ্গীরের জীবন, কিংবা খুরমের লড়াকু মনোভাব, এবং প্রেমিক শাহজাহানকেও আমরা দেখবো যে একটা মানুষ কতটা প্রেমিক হতে পারে, কতটা ভালোবাসতে পারে। যে শাহজাহান তাজমহল বানিয়ে দিয়েছেন মমতাজ বেগমের জন্য, সেই শাহজাহান যখন শাহজাহান হয়ে ওঠেননি তখনও তার বেগমের প্রতি কতটা ভালোবাসা, বরঞ্চ আরো বেশি যে ভালোবাসা, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাবো এই বইটির মধ্য দিয়ে। আসলে এই বইটি পড়লে ইতিহাসে ভয়ের থেকে অনেক বেশি ভালোবাসা জন্মাবে। মনে হবে দেখি মোগল সাম্রাজ্য কেমন ছিল, শুধুমাত্র দারাশুকো, সেলিম জাহাঙ্গীর না, সবার রাজত্বকাল
জেনে নেব, বা ইতিহাসের বইটা নিয়ে হয়তো বা আমরা বসে পড়বো এই উপন্যাসটি পড়তে পড়তে। এই ছিল আমাদের আজকের উপস্থাপনা বা আমার রিভিউ। আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে অনেকটা লেন্দি হয়ে যাবে, আর অনেক বেশি বলে ফেলবো বইটি নিয়ে, যেগুলো অহেতুক বলে মনে হবে পরবর্তীতে আমার। তো আজকে চলে যাব, পরবর্তীতে চেষ্টা করব এর দ্বিতীয় খণ্ডটা নিয়ে আসার। আর যদি দ্বিতীয় খণ্ডটা না নিয়ে আসতে পারি তাহলে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আসবো মাঝে। আজকে তাহলে বিদায় নেব, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। তবে এরপর আজকের এই উপস্থাপনাটি আসার পর একটু উপস্থাপনা আনতে হয়তো বা দেরি হতে পারে, কারণ হচ্ছে এর দ্বিতীয় খণ্ডটিও বেশ হৃষ্টপুষ্ট। এই যে দেখছেন এইরকমই বেশ হৃষ্টপুষ্ট একটি বই, তাই সেটা রিভিউ আনতে দেরি হতে পারে। তো আজকে চলে যাব, যাওয়ার আগে প্রতিদিনের মতো একই কথা বলবো, আমাদের চ্যানেল, আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমাদের কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন আপনাদের আলোচনাগুলি কেমন লাগছে, কিংবা আপনারা কি কোনো বই রিভিউ চান সেইগুলো আপনি বলতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের পছন্দের বইয়ের রিভিউ আনার, মানে আমার কাছে থাকলে তো আমি সাথে সাথে আনার চেষ্টা করব, কিন্তু আমার কাছে না থাকলে সেটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগছে জানাবেন। আজকে তাহলে চলে যাই, বিদায়।